আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখা, আমাদের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে আলম সার্ভিস সেন্টার ১ জানুয়ারি ২০২৫ তারিখে নগদ ৫ লক্ষ টাকা, ৭৫,০০০ টাকার আসবাবপত্র ও ৫৫,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। ভালো কথা, অন্যান্য লেনদেনগুলো ছিল এটা কি কি ছিল? ২ তারিখে বলেছে অফিস ভাড়া পরিশোধ ২২,০০০ টাকা, ১০ তারিখে বলেছে কাগজ ক্রয় করা হলো ৫,০০০ টাকা, ১২ তারিখে বলা আছে কম্পিউটার মেরামত করা হলো ৩২,০০০ টাকা, ২০ তারিখে বলা আছে চেকে মজুরি প্রদান করা হলো ৮,৫০০ টাকা এবং ২৫ তারিখে বলেছে বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি ভাউচার নং ৫০৩, সেটা হচ্ছে ১৩,০০০ টাকা। এটা আমাদের লেনদেনগুলো বলা ছিল। আমাদের রিকোয়ারমেন্টে কি বলেছে দেখো, ক নম্বর প্রশ্নে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন খেয়াল করে দেখো ভাইয়া, প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিছিল, বছরের শুরুতে যা কিছু দিছিল তার সমষ্টিকে আমরা বলি প্রারম্ভিক মূলধন। মালিক বছরের শুরুতে ব্যবসায়ে যা কিছু দিয়েছিল তার সমষ্টি বা তার যোগফলকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক মূলধন। যেমন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে আলম সার্ভিসেস সেন্টার ১ জানুয়ারি ২০২৫ তারিখে নগদ দিছে ৫ লক্ষ টাকা, ৭৫,০০০ টাকার আসবাবপত্র এবং ৫৫,০০০ টাকার ব্যাংক ঋণ। কিন্তু যেহেতু আমাকে বলছে প্রারম্ভিক মূলধন, খেয়াল করো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে, এই ঋণ অথবা ব্যাংক ঋণ এটা আসলে আমাকে মালিক দিতে পারে না। আমরা সবসময় মনে রাখবো যে মালিকের যদি ইচ্ছা হয়, মালিকের যদি মনে চায়, সে আসলে আসমান থেকে চাঁদ এনেও ব্যবসায়ী দিয়ে দিতে পারে, আমাদের আপত্তি নেই, আমরা এটা মেনে নিব। কিন্তু ঋণ অথবা ব্যাংক ঋণ এই জিনিসটা কখনোই মালিক ব্যবসায়ী দিতে পারে না। ঋণ দেয় ঋণদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক ঋণ দেয় ব্যাংক, এটা কখনো মালিক আমাকে দিতে পারে না। তার মানে এই ৫৫,০০০ টাকা আমাকে মালিক দেয় নাই, এই ৫৫,০০০ টাকা আমাকে মালিক দেয় নাই। আমাকে যেহেতু বলেই দিছে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মানে বছরের শুরু, মূলধন মানে মালিক যা কিছু দিছে, তাহলে মালিক কি দিছে? ৫ লক্ষ টাকার নগদ দিছে এবং ৭৫,০০০ টাকার আসবাবপত্র দিছে। এই কি কি দিছে ভাইয়া? মালিক ৫ লক্ষ টাকা নগদ দিছে আর ৭৫,০০০ টাকার আসবাবপত্র দিছে। তার মানে মোট প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে ৫,৭৫,০০০ টাকা। ৫,৭৫,০০০ টাকা। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে ক নাম্বার প্রশ্নটা আমরা বুঝলাম। আমরা চলে যাব প্রশ্ন নাম্বার খ। বলা আছে ২ থেকে ২০, তাহলে ২, ১০, ১২, ২০, ২ থেকে ২০ তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ মানে আমরা এতগুলো অঙ্কে মানে ১ এবং ২ নম্বর অঙ্কে কি করেছি? শুধুমাত্র ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করেছি। এখন আমরা কি করবো, এটার কারণটা কি, মানে এটা যে ডেবিট হইলো, কেন ডেবিট হইলো, এটা তো আমরা মনে মনে চিন্তা করছিলাম, বাট এখন আমাকে লিখে দেখাইতে হবে। কেন ক্রেডিট হয়েছে এটা তো আমরা তখন মনে মনে চিন্তা করতাম, এখন লিখে দেখাইতে হবে যে এই জিনিসটা কেন ক্রেডিট হইলো। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাইলে আমরা যদি যাই, সর্বপ্রথম ২ তারিখের লেনদেনে বলা আছে অফিস ভাড়া পরিশোধ ২২,০০০ টাকা। ভালো কথা, ২ তারিখের লেনদেন অফিস ভাড়া পরিশোধ। ভাইয়া ভাড়া, আমি অফিস ভাড়া দিছি, তাই না? অফিস ভাড়া পরিশোধ করলে ভাড়া আমার জন্য একটা ব্যয়, ভাড়া আমার জন্য কি একটা ব্যয়বাচক লেনদেন। আমি ভাড়া প্রদান করছি, ভাড়া প্রদান করার ফলে আমার ব্যবসায়ে ভাড়া নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। ভাড়া প্রদান করার ফলে আমার ব্যবসায়ে ভাড়া নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। এবং আমরা সবাই জানি যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয় এবং সম্পদের পরিমাণ বাড়ে, সেটাকে ডেবিট করে দিতে হয়। আমরা সবাই কি জানি, যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মানে ব্যয় সম্পদ বা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা ডেবিট করে দিই, তাই না? তাহলে আমরা এখানে লিখব কি? আমরা এখানে লিখব হচ্ছে ভাড়া হিসাব। আমরা এখানে লিখব কি? ভাড়া হিসাব ডেবিট। কারণ কি ভাইয়া? এই ভাড়া হিসাব ডেবিট কেন হয়েছে? কারণটা কি? কারণ হচ্ছে আমার ব্যয় বৃদ্ধি পাইছে। তাহলে আমি কারণ লিখতে পারি এখানে ব্যয় বৃদ্ধি।
ভালো কথা। এখন এই যে আমি ভাড়া দিছি, এই যে আমি যে ভাড়া দিলাম, ভাড়াটা আমি দিলাম কিভাবে? নগদ টাকায় দিছি। তার মানে ভাড়া দেওয়ার ফলে আমার ব্যবসায় থেকে নগদ টাকা কমে গেছে। ভাড়া দেওয়ার ফলে আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে। নগদ টাকা একটা সম্পদ, মনে রাখবা সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পাইলে ক্রেডিট করতে হয়। সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পাইলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কেন হইল? তার কারণ আমার ব্যবসায় সম্পদ হ্রাস পাইছে। তাহলে আমি কারণ হিসাবে এখানে লিখতে পারি সম্পদ হ্রাস। দেখো তোমরা এই জায়গায় কনফিউজড হইতে পারো যে আচ্ছা কারণ সহ বলছে, কারণটা কি লিখবো? ভাই কারণ আমরা আগে থেকেই জানি, আগের অঙ্কগুলোতে আমরা কারণ শিখে আসছি, কিন্তু আগের অঙ্কে কারণটা লেখার প্রয়োজন পড়ে নাই বলে আমরা লিখি নাই, এখন প্রয়োজন পড়তেছে, এখন আমরা কারণগুলো লিখব। আচ্ছা 2 তারিখের পরে দেখো তো ভাইয়া 10 তারিখ। 10 তারিখে কি বলছে? 10 তারিখে বলছে কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা। ভাই কাগজ দেখ, মনে রাখবা কাগজ কলম মানে স্টেশনারি আইটেম যদি কিনি ওটার নাম হচ্ছে স্টেশনারি। স্টেশনারি বাংলা অর্থ হচ্ছে মণিহারি। মানে আমি স্টেশনারি আইটেম বলতে কি কাগজ কলম পেন্সিল স্টাপলারের পিন কার্বন কাগজ এই জিনিসগুলোকে বোঝাই, তাই না? এগুলোই তো আমার স্টেশনারি আইটেম। তো এই স্টেশনারির বাংলা হচ্ছে মণিহারি। এগুলো সবগুলোকে আমি মণিহারি নামে রাখি, কারণ আলাদা আলাদা যদি হিসাব করতে চাই তাহলে তো অনেকগুলো হিসাব হয়ে যাবে। এই জন্য সমগোত্রীয় হিসাবগুলোকে আমি একই নামে রাখার চেষ্টা করি। এই কারণে এই আইটেমগুলোকে আমরা বলবো মণিহারি। মণিহারি এটা একটা ব্যয়। ভাইয়া আমি কাগজ ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ কি বাড়ছে না কমছে? আমি কাগজ ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি মণিহারি নামের ব্যয় যদি বাড়ে, এই মণিহারি হিসাব ডেবিট। কেন ডেবিট? কারণ মণিহারি একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়ছে। আমি কি জানি সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হবে, আমি মণিহারি হিসাব ডেবিট করে দিছি। কারণটা কি? কারণ হচ্ছে ব্যয় বৃদ্ধি। ভাই কারণ কি? কারণ হচ্ছে আমার ব্যয় বৃদ্ধি। ভালো কথা। এখন এই মণিহারি আমি কিনতে গিয়ে আমি কি নগদ টাকা খরচ করছি না? ভাইয়া এই মণিহারিটা কিনতে গিয়ে আমাকে কি করতে হয়েছে? নগদ অর্থ খরচ করতে হয়েছে, নগদ টাকা খরচ করতে হয়েছে, তাই না? তাহলে এই যে আমি যে মণিহারি কিনতে গিয়ে নগদ টাকা খরচ করলাম, এর ফলে আমার ব্যবসায়ে নগদ টাকা কমে যাবে। আমরা সবাই জানি নগদান একটা সম্পদ, এবং সম্পদ ও ব্যয়ের পরিমাণ যদি কমে সেটাকে ক্রেডিট করতে হয়, আমি করে দিলাম ক্রেডিট। তাহলে কারণ হিসাবে আমরা কি লিখতে পারি? কারণ হিসাবে আমরা লিখতে পারি সম্পদ হ্রাস, কারণ এর ফলে আমার সম্পদের পরিমাণ কমে গেছে। এর ফলে আমার সম্পদের পরিমাণ কমে গেছে। বোঝা গেছে ভাই কথাটা? আচ্ছা এরপরে আমরা আসি 12 তারিখের পরে, সরি 10 তারিখের পরে 12 তারিখ। 12 তারিখে বলছে কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা। ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, আমার ব্যবসায়ে কম্পিউটার আছে, আমি ব্যবসায় পরিচালনা করতে করতে বা কম্পিউটারে কাজ করতে করতে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, কম্পিউটারটায় কোনো ধরনের কোনো সমস্যা হইল। এখন আমি কি কম্পিউটারটা মেরামত করব না? তাহলে এই যে কম্পিউটার যে মেরামত করতেছি এটা তো আমার জন্য একটা ব্যয়, তখন মেরামত ব্যয়। এই ব্যয়টার নাম তখন কি? এই ব্যয়টার নাম হচ্ছে তখন মেরামত ব্যয়। যেহেতু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে ডেবিট করে দিতে হয়। আমরা সবাই জানি সম্পদ ও ব্যয় বাড়লে কি করতে হয়? ডেবিট করে দিতে হয়। আমি লিখে দিলাম মেরামত ব্যয় হিসাব ডেবিট। কারণটা কি? কারণ হিসাবে আমি এখানে লিখতে পারি ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি। ভালো কথা। এখন এই কম্পিউটারটা মেরামত করতে গিয়ে আমার কি নগদ টাকা খরচ করতে হয়েছে না? মানে আমি মেরামত করছি কেমন? আমার কি ফ্রি মাগনা করে দিয়ে গেছে? মাগনা করেনি তো, আমাকে তারে টাকা দিতে হয়েছে। কি টাকা দিছি? আমি তাকে নগদ টাকা দিছি। আমি তারে কি টাকা দিছি ভাই? নগদ টাকা দিছি। তার মানে আমার এই জায়গা থেকে নগদ টাকা কমে গেছে। নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তি কমে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে আমি কারণ হিসাবে এখানে লিখতে পারি সম্পদ হ্রাস। কারণ হিসাবে আমরা লিখতে পারি কি? সম্পদ হ্রাস। বোঝা গেছে ভাইয়া 12 তারিখেরটা। এরপরে আমরা আসি 20 তারিখ। 20 তারিখ চেকে মজুরি প্রদান করা হলো 8,500 টাকা। ভাইয়া 20 তারিখে একটু খেয়াল করে দেখো, আমি চেকের মাধ্যমে মজুরি প্রদান করছি। আমি
চেকের মাধ্যমে মজুরি প্রদান করছি। ভাই আমি চেকের মাধ্যমে মজুরি দেই, আমি নগদ টাকায় মজুরি দেই, আমি যেভাবেই মজুরি দেই না কেন, আমি তো মজুরি দিয়ে দিছি, তাই না? তাহলে আমার ব্যবসায়ে মজুরি নামের ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে। তাহলে মজুরি নামের ব্যয়ের পরিমাণ যদি বেড়ে যায়, আমরা সবাই জানি ব্যয়ের পরিমাণ বাড়লে সেটাকে ডেবিট করতে হয়। তাহলে মজুরি হিসাব কি করে দিব? ডেবিট করে দিব। কেন ডেবিট হইল? কারণ এখানে আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় বৃদ্ধি। লিখলাম এখানে ব্যয় বৃদ্ধি, ভালো কথা, একটা পাশ বুঝলাম। এখন মনিহারের মজুরিটা আমি দিছি কিভাবে? চেকে দিছি, তাই না? চেক নামে তো আসলে কোনো হিসাব হয় না। চেকটা দেওয়া মানে আমার ব্যাংকের টাকা কমে গেছে। মানে আমি মনে করো তুমি আমার কাছে টাকা পাও, আমি তোমাদের 1 লাখ টাকার একটা চেক দিলাম। তার মানেটা কি? আমার কাছ থেকে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা কমে গেছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা কমে গেছে, তাই না? 1 লক্ষ টাকা কমে গেছে মানে আমি তাহলে এই জায়গা লিখতে পারি আমার ব্যাংকের টাকা কমছে। ব্যাংক একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট করতে হয়, এই জন্য আমি লিখে দিলাম ব্যাংক হিসাব ক্রেডিট। লিখে দিলাম ব্যাংক হিসাব ক্রেডিট। কেন ব্যাংক হিসাব ক্রেডিট হইল? কারণ আমার সম্পদ হ্রাস পাইছে। এই কেন? কারণ আমার সম্পদ হ্রাস পাইছে। এই কেন ভাইয়া? আমার সম্পত্তির পরিমাণটা হ্রাস পাইছে। তাহলে দেখো আমাকে যে 4টা লেনদেনের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বললো, আমরা তো ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম, পাশাপাশি কারণটাও লিখে দিলাম, তাই না? পাশাপাশি কারণটাও লিখে দিলাম। তোমরা একটু উত্তরটা দেখো, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। এই যে দেখো, এই যে ডেবিট ক্রেডিটও লিখলাম, পাশে কারণও লিখলাম, ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস, ব্যয় বৃদ্ধি, মানে যেটা যে কারণ ছিল কারণগুলো আমরা লিখে দিছি। বোঝা গেছে হিসাবটা ভাইয়া? একদম সহজ সুন্দর হিসাব। এরপর আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলেছে যে একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো 25 তারিখের লেনদেন দিয়ে। দেখো আমাদের ভাউচার হচ্ছে 2 প্রকার, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। ব্যয়ের সপক্ষে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করি, আয়ের সপক্ষে আমরা ক্রেডিট ভাউচার প্রস্তুত করি। 25 তারিখের লেনদেনে বলছে বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। প্রাপ্তি শব্দটা ইটসেলফ আয়বাচক শব্দ, তাইলে প্রাপ্তি 13,000 টাকা। ওকে ফাইন, তাহলে এটা আয়বাচক লেনদেন, আমরা একটা ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। দেখো ভাই আমাদের যে লেনদেনের যে প্রামাণ্য দলিল ছিল, আমাদের লেনদেনের প্রামাণ্য দলিল ছিল 6টা: চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট। তোমাকে এগুলোর ছকগুলো মুখস্থ রাখা লাগবে। ছক মুখস্থ রাখবা, কোন দলিলে কার কার স্বাক্ষর হয় এতটুকু মনে রাখবা। এই অঙ্ক কোনো ব্যাপারই না, একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস। দেখো আমরা ক্রেডিট ভাউচারের ছক করলাম, ক্রেডিট ভাউচার নং লিখলাম, হিসাব খাতের নামটা লিখে নিছি, কে প্রদান করছে সেটাও লিখে নিলাম, তারিখও লিখে নিলাম। কাহিনীটা কি ছিল ভাইয়া? কাহিনীটা ছিল প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। লিখলাম আমরা এখানে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি কত টাকা? 13,000 টাকা। লিখে ফেলছি আমরা 13,000 টাকা। স্বাক্ষর হবে 4 জনের, আমরা এখানে 4 জনের স্বাক্ষর দিয়ে দিলাম, ঝামেলা শেষ। তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা খুবই সুন্দরভাবে বুঝে ফেললাম। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।